আসসালামু আলাইকুম। গোলাম মোস্তফা মডেল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী আপনাদেরকে স্বাগতম। সাথে আছি জাহিদুল ইসলাম, গোলাম মোস্তফা মডেল কলেজ প্রভাষক, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞানের একাদশ শ্রেণীর নতুন একটি চ্যাপ্টারের কিছু ডেফিনেশনস দেখব। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আমরা আজকে দেখব হচ্ছে চতুর্থ চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক। তো আমরা একটু দেখে নেই। আজকে আমাদের আলোচ্য যে টপিকগুলো সেগুলো আমি বোর্ডে ইতিমধ্যে উল্লেখ করেছি। এক এক করে আমরা সবগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রথম টপিক হচ্ছে বল। শিক্ষার্থী, আপনারা জানেন যে বল হচ্ছে এমন একটি ব্যাপার বা এমন একটি অংশ যা কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুর অবস্থার বা বস্তুর গতির মধ্যে একটা পরিবর্তন আসে। যেমন এমন হতে পারে যে আপনি বস্তুটা থেমেছিল, আপনি প্রয়োগ করার ফলে যার পরিবর্তন হয়েছে। আবার এমন হতে পারে বস্তুটি গতিশীল ছিল, আপনি প্রয়োগ করার কারণে বস্তুটা থেমে গেছে। তার মানে বল হচ্ছে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে আমরা বলি হচ্ছে বল। বলকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটন। আচ্ছা, এরপরে আমরা দেখব জড়তা। আপনারা জড়তা কিন্তু নবম দশম শ্রেণীতেও পড়ে আসছেন। আমি আবারও একটু রিভিউ করে দিচ্ছি, আশা করি হয়তো শুনলে আপনাদের মনে পড়বে। বস্তু যে অবস্থায় আছে সেটা হতে পারে গতিশীল, হতে পারে স্থির। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে বৈশিষ্ট্য বা ধর্ম তাকে বলা হয় জড়তা। এখন শিক্ষার্থী খেয়াল করেন, একটা চেয়ার স্থির অবস্থায় আছে, তার সারা জীবনের ইচ্ছা এমনই থাকবে যে সারা জীবন স্থির থাকবে। গতিশীল একটা গাড়ি, তার ইচ্ছা থাকবে সারা জীবন সে গতিশীল থাকবে। তাহলে এই যে তার ধর্ম, এই যে তার বৈশিষ্ট্য, এই যে তার মনোভাব, এটা বজায় রাখতে চাওয়ার বৈশিষ্ট্য ধর্মটাকে আমরা বলছি হচ্ছে জড়তা। শিক্ষার্থী, জড়তা হচ্ছে দুই প্রকার। স্থিতি জড়তা, গতি জড়তা। গতিশীল বস্তু চিরকাল তার গতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে বলা হয় গতি জড়তা। স্থিতিশীল বা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা বা বৈশিষ্ট্য বা ইচ্ছা তাকে আমরা বলি স্থিতি জড়তা। এখন আমরা দেখব নিউটনের গতি সূত্র। শিক্ষার্থী, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আপনারা নবম দশম শ্রেণীতেও নিউটনের গতিসূত্র পড়ে আসছিলেন। আপনাদের হয়তো মনে আছে 1687 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিউটন তিনটি বিষয়, খেয়াল করবেন আমি আবারও বলছি, 1687 সালে সর্বপ্রথম বিজ্ঞানী নিউটন গতি, বল এবং ভর, খেয়াল করবেন, ষোলোশো 87 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম গতি, বল এবং ভর সম্পর্কিত তিনটি সূত্র প্রদান করেন। এই তিনটি সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত। তো আমরা একটু সূত্রগুলো রিভিউ করি। প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় সমদ্রুতিতে সরল রেখায় চলতে থাকবে। শিক্ষার্থী, আমি আবারও বলছি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে। এখন আমরা যদি উদাহরণ হিসেবে একটু চিন্তা করি,
তাহলে একটু খেয়াল করে দেখেন, এই বস্তুটা স্থির অবস্থায় আছে। এখন আমি যদি তার উপর বল প্রয়োগ না করি তাহলে সে কখনোই গতিশীল হবে না। আবার এই বস্তুটা গতিশীল আছে, আমি যদি বল প্রয়োগ না করি তাহলে এ কখনো থামবে না। এখন আপনি বলতে পারেন যে আমি এক টুকরা কাগজ দিয়ে উদাহরণটা হতে পারে, এক টুকরা কাগজ এখানে রেখে দিলাম, স্থির অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে স্পর্শ করলাম না, কোনো কিছু দিয়ে ফেলে দিলাম না, ফু দিয়ে ফেলে দিলাম, তাহলে কি হবে? আচ্ছা শিক্ষার্থী, আপনি যে ফু দিচ্ছেন এটা কি ওয়ান কাইন্ড অফ ফোর্স আমি বলতে পারি না? হ্যাঁ, এটাও হচ্ছে এক ধরনের বল। অর্থাৎ স্থির বস্তু বলেন, গতিশীল বস্তু বলেন, এদের সবার ক্ষেত্রেই স্থির বস্তু বাহ্যিক, খেয়াল করবেন, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় সমদ্রুতিতে সরলরেখায় চলতে থাকবে। এটা ছিল নিউটনের ফার্স্ট ল। দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। খেয়াল করবেন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর, খেয়াল করবেন এখানে শব্দ হচ্ছে বস্তুর ভরবেগ। ভরবেগ কাকে বলে? বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় বস্তুর ভরবেগ। তো ভর এবং বেগের গুণফলকে যদি ভরবেগ বলি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আচ্ছা, যদি আমি এটা এভাবে লিখি, এফ, এফ হচ্ছে কি? ফোর্স মিন বল। সো বল হচ্ছে, খেয়াল করবেন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, পরিবর্তনটাকে আমরা কি বলি? আচ্ছা, ভরবেগকে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা। তাহলে আমি বলতে পারি ডেল পি। পরিবর্তনের হার বলেছে না, তাহলে ডেল পি বাই টি। আচ্ছা, আমি আবার এটাকে এইভাবেও বলতে পারি যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এফ ইকুয়ালস টু, দেখেন তো আমি এটা লিখতে পারি কিনা, সাথে একটা সমানুপাতিক ধ্রুবক হোয়াটএভার সামথিং কিছু একটা আমি ব্যবহার করতে পারি। তাহলে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। শিক্ষার্থী, নিউটনের তৃতীয় সূত্র। আপনারা বাংলা ব্যাকরণে একটা শব্দ পড়েছেন শিক্ষার্থী, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। আচ্ছা, এটা আমি উৎকৃষ্ট আর একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কখনো টেনিস বল বা পাম্পিং বল দেখেছেন না? আপনি ফ্লোরে ছেড়ে দিলে কি হয়? আবার নিজের হাতে চলে আসে। আচ্ছা, আপনার নিজের হাতে যে চলে আসছে, আপনি কি সুতা দিয়ে বেঁধে টান দিছিলেন? না, পাম্পিং বলটা ছেড়ে দিয়েছেন, এইটা মাটিতে আঘাত করছে, মাটিও তার উপরে সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে, যার কারণে সে ওই জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়ে, তার মানে বলটা যখন ফ্লোরে পড়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্রিয়া। এটা কি? ক্রিয়া। আর ফ্লোরে সে আঘাতপ্রাপ্ত হয়ে উপরে ফিরে আসছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আমি আরেকটা উদাহরণ দিতে পারি শিক্ষার্থী। মনে করেন রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, আপনি তাকে ডাক দিয়ে একটা চর মেরে দিলেন। সে কারণ জানলো না, কোনো কিছু বুঝলো না, অযথা সে একটা চর খেলো। আচ্ছা, এখন সে কি বসে থাকবে নাকি সে চলে যাবে? আপনাকে কি কিছুই বলবে না? আচ্ছা, আপনি তাকে যে কাজটা করছেন, মানে চর দিয়েছেন, এটা হচ্ছে ক্রিয়া। পরবর্তীতে সে যেটা করবে এটা হচ্ছে রিয়াকশন, এটা হচ্ছে প্রতিক্রিয়া। শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের ব্যাপারটা হচ্ছে, খেয়াল করবেন, একটা বস্তু, ঘূর্ণনশীল বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। এখন কেন্দ্রে যদি তার নিট বল হয়, মানে যেই বলের কারণে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কোনো একটি গতিশীল বস্তু বৃত্তাকার পথে ঘুরতে যে বল তার প্রয়োজন এবং যে বলের কারণে সে ওই বৃত্তাকার বস্তুটি তার গতিপথ থেকে ছিটকে যাবে না বা যার কারণে সে ওখানে ঘুরতে পারবে, সেই বলটাকে আমরা বলছি হচ্ছে কেন্দ্রমুখী বল। মানে ব্যাপারটা হচ্ছে, খেয়াল করবেন শিক্ষার্থী, আপনাকে একটা সুতার মধ্যে
একটা ঢিল বা ইটা বা লোহার টুকরা অথবা একটা কলম বেঁধে দেওয়া হইল, আপনি এটাকে নিয়ে এভাবে ঘুরাচ্ছেন। তো আপনি যে ঘুরাচ্ছেন খেয়াল করবেন, আপনি হাতে সুতাটা নিয়ে সুতাটা ধরে আছেন আপনার হাতে, আপনি এটাকে ঘুরাচ্ছেন। এই ঘুরানোটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ঘুরানোটা কি? কেন্দ্রমুখী বল। আপনার হাতের সুতাটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, আমরা বিমুখী বলটা একটু দেখি। আচ্ছা শিক্ষার্থী, কেন্দ্রমুখী বলের ব্যাপারটা একটু আবার বলে দেই। ঘূর্ণনশীল বা ঘূর্ণনরত অবস্থায় বৃত্তাকার কোনো বস্তু, খেয়াল করবেন, বৃত্তাকার কোনো গতিপথে ঘূর্ণায়মান কোনো বস্তু যে বলের কারণে ওই বৃত্তাকার গতিপথে ঘুরতে পারবে, ছিটকে যাবে না, তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে যে আপনি ওই বস্তুটাকে, খেয়াল করবেন আমি আবারও বলছি, ওই বস্তুটার ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যে বল ক্রিয়া করবে, তার মানে কেন্দ্রমুখী বলটা ছিল ভিতরে, গোলাকার বা গোলীয় বস্তুর ভেতরে, আর কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে আপনার ব্যাসার্ধের বাইরে। শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। কেন্দ্রমুখী বলের সমীকরণ হচ্ছে F = mv² ডিভাইডেড বাই r। খেয়াল করবেন, m হচ্ছে বস্তুর ভর, v হচ্ছে বস্তুর বেগ বা গতি, আর r হচ্ছে বস্তুর ব্যাসার্ধ বা দূরত্ব। আচ্ছা, এরপর আমরা আসি ব্যাংকিং কোণ। আপনারা ব্যাংকিং কোণ শব্দটা হয়তো শুনেন নাই, কিন্তু আপনাদের প্রাত্যহিক জীবনে দেখেছেন। আচ্ছা শিক্ষার্থী, আপনারা কখনো পাহাড় বা পর্বত বা পার্বত্য অঞ্চলে গিয়েছেন কিনা? যদি যেয়ে থাকেন দেখবেন রাস্তাগুলো এইরকম করে হঠাৎ করে এই হয়ে যায়, আবার এইদিকে চলে যায়, আবার এই দিকে আসে। আচ্ছা শিক্ষার্থী একটু খেয়াল করেন তো, এইরকম রাস্তায় যদি আপনি এদিক দিয়ে যান, এইখান দিয়ে যদি আপনি (100 কিলোমিটার/আওয়ারে যান, এই বিন্দুতে কি আপনি চাইলেও 100 কিলোমিটার/আওয়ার রাখতে পারবেন? না শিক্ষার্থী, আপনি যদি ওই জায়গাতে আপনার স্পিড লিমিটেশনসে নিয়ে না আসেন, তাহলে এই জায়গায় মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা রয়েছে। তাহলে আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন। সরল রৈখিক না, বক্র গতির কোনো রাস্তায় কোনো বস্তুকে চলতে হলে যে কোণে ঘুরলে সে দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবে, সেই কোণকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং কোণ। তার মানে সে এই জায়গা থেকে যখন ক্রস করে এদিকে যাবে, আবার এখান থেকে এদিকে যাবে, এদিকে যাওয়ার সময় অবশ্যই তার স্পিডটা কমায় আনতে হবে, এবং কতটুক অ্যাঙ্গেলে সে গেলে দুর্ঘটনা ঘটবে না, ওই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল। আপনারা শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করে দেখবেন, মোটর সাইকেল বা সাইকেল রেস, অলিম্পিকে যেমন রেসগুলো হয়, যখন তারা সোজা চলতে থাকে সোজা পথে, তখন তারা এইভাবে যাচ্ছে। যখন তারা একটু কার্ভ লাইনে যায়, তখন তাদের দেখবেন খেয়াল করে বডিটাকে হেলায় দিচ্ছে, এবং সে কার্ভগুলো বডিটাকে মুভ করে সে যাচ্ছে। এখন সে যদি ওই জায়গাতে স্টিল থাকতো, তাহলে সে দুর্ঘটনার শিকার হতো। ওই ব্যাপারটা কি আমরা বলছি হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণের রাশিমালা হচ্ছে tan θ = v²/rg। এখানে v হচ্ছে ভেলোসিটি বা বেগ, এই থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, আর হচ্ছে দূরত্ব বা ব্যাসার্ধ, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলি 9.8। এটাকে আমরা বলি 9.8। আচ্ছা শিক্ষার্থী, এখন আমরা দেখব হচ্ছে ঘর্ষণ। আপনারা ঘর্ষণের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটার সময় খসখস শব্দ হয় না, এই শব্দটাই মূলত ঘর্ষণ। আচ্ছা, আমরা একটু তাহলে ডেফিনেশনসটা দেখি। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকাকালীন বা দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে চলতে থাকা অবস্থায়, খেয়াল করবেন, দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে চলতে থাকা অবস্থায় এদের তল, এই যে তল, এটা তল, এদের তলে গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়।
এই বাধাটাকে বলা হয় ঘর্ষণ। এখন কেমন করে ঘর্ষণটা আসলে কাজ করে খেয়াল করেন শিক্ষার্থী, আপনি একটু ভালো করে চিন্তা করেন। এইটা রাস্তা স্থির অবস্থায় আছে, রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাবে, তো গাড়ি যদি না ঘষা লাগে সে কি চলতে পারবে না? তাহলে অবশ্যই রাস্তার সাথে ওই গাড়ির চাকার একটি ঘর্ষণ বল কাজ করে। তার মানে ব্যাপারটা হচ্ছে দুটি বস্তু সংস্পর্শতলে, দুটি বস্তু গতিশীল থাকা অবস্থায় চলতে থাকলে সংস্পর্শতলে একটি গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বলটাকে বা এইটাকে বলা হচ্ছে ঘর্ষণ। এটাকে কি বলে? ঘর্ষণ। ঘর্ষণ অনেক প্রকার আছে, স্থিতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, নিশ্চল বা অনেক কিছু আছে, আপনারা একটু দেখে নেন ছোট ছোট ডেফিনেশনস। আচ্ছা শিক্ষার্থী, ঘাত বল খুব অল্প সময়ের জন্য বৃহৎ আকারের যে বল তৈরি হয় বা কাজ করে তাকে বলা হয় ঘাত বল। উদাহরণ কি হতে পারে? আচ্ছা শিক্ষার্থী, আপনারা ক্রিকেট খেলেছেন, যখন বলার বল করে, ব্যাটসম্যান ব্যাটিং করে, তখন বলটা কি ব্যাটের সাথে এসে লেগে থাকে নাকি লেগে আবার চলে যায়? আচ্ছা এবার আসেন, বলার বল করলো, ব্যাটসম্যান ব্যাটিং করলো, ব্যাটের সাথে বলের সংঘর্ষটা হচ্ছে ভেরি 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 ফিউ সেকেন্ড। It should be determined as a millisecond. ধরেন এত সেকেন্ড নিয়ে যদি বলটা ব্যাটের সাথে ক্রিয়া করে, কিন্তু বলটা আসছে যত জোরে যাবে তার চেয়েও জোরে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? খুব অল্প মানের, খেয়াল করবেন, খুব অল্প সময়ের জন্য বৃহৎ আকারের যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় ঘাত বল, তাকে ঘাত বল বলে। আচ্ছা এখন আমরা দেখব বলের ঘাত। শিক্ষার্থী খেয়াল করবেন, বলের ঘাত Z ইকুয়ালস টু F ইন্টু ডেল টি। F হচ্ছে প্রযুক্ত বল, ডেল টি হচ্ছে ক্রিয়াকালের, খেয়াল করবেন ডেল টি হচ্ছে সময়, তাহলে ক্রিয়ার কাল, তাহলে কোনো বস্তুর, খেয়াল করবেন কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকাল, এটাকে আমরা বলছি বল, এটাকে বলছি ক্রিয়া কাল। কাল মানে হচ্ছে সময়, তাহলে কোনো বস্তুর উপর বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে, বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে কি আছে? আমরা ব্যাংকিং কোণ দেখেছি, ঘর্ষণ দেখেছি, কেন্দ্র বিমুখী ঘাত, বলের ঘাত। আচ্ছা এরপর আমরা দেখব সংঘর্ষ। শিক্ষার্থী, সংঘর্ষ ব্যাপারটা হচ্ছে অনেকটা ঘাত বলের মতো। বৃহৎ আকারের একটা বল, সময়টা হচ্ছে একদম কম, অর্থাৎ বড় আকারের একটি বল প্রযুক্ত হতে খুব অল্প সময়ের জন্য যখন কোনো দুটি বস্তু পরস্পরকে আঘাত করে, অর্থাৎ দুটি বস্তু পরস্পরকে আঘাত করলে যে অল্প সময় যে বৃহৎ বল সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে সংঘর্ষ, তাকে বলা হয় সংঘর্ষ। আমি আবারও বলছি শিক্ষার্থী, দুটি বস্তু পরস্পরকে অল্প সময়ে বৃহৎ কোনো বলে আঘাত করলে তাকে বলা হয় সংঘর্ষ। শিক্ষার্থী এরপরে আমরা দেখব টর্ক। টর্ক ব্যাপারটা আসলে কি একটু খেয়াল করেন, এখানে সমীকরণটা যদি আমরা দেখি,
টর্ক এটা হচ্ছে টাউ, এটাকে আমরা বলি টাউ। টাউ মিন্স টর্ক। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এফ হচ্ছে বল, প্রযুক্ত বল। তাহলে আমরা বলতে পারি ঘূর্ণায়মান বা ঘূর্ণনশীল কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বস্তুর উপর প্রযুক্ত বলের গুণফলকে বলা হয় টর্ক। আমি আবারও বলি, কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বস্তুর উপর প্রযুক্ত বলের গুণফলকে বলা হয় টর্ক। টর্কে প্রকাশ করা হয় টাউ দ্বারা। টর্কে প্রকাশ করা হয় টাউ দ্বারা। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। বলের একক নিউটন আর দূরত্বের একক মিটার। তাহলে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। শিক্ষার্থী, আমরা আজকের দিনের লাস্ট টপিকে চলে আসছি, জড়তার ভ্রামক। খেয়াল করবেন, আপনারা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন। একটি সমীকরণ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। এম হচ্ছে একটি বস্তুর ভর, আর হচ্ছে কোনো বস্তুর লম্ব বরাবর দূরত্ব। লম্ব বরাবর দূরত্ব, তার উপর আছে হচ্ছে স্কয়ার। তাহলে ব্যাপারটা কি হতে পারে? ব্যাপারটা হতে পারে কোনো সরল রেখা ওপর, এটা হচ্ছে একটি সরল রেখা, এটা হচ্ছে একটি দৃঢ় বস্তু, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। একটি দৃঢ় বস্তু কোনো সরল রেখা বরাবর স্থাপন করলে বা অবস্থান করলে ওই বস্তুর ভর এবং ওই বস্তুর লম্ব বরাবর দূরত্বের বর্গের গুণফলকে এই সরল রেখার সাপেক্ষে বলা হয় জড়তার ভ্রামক। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, সিম্পলি চিন্তা করেন। একটি দৃঢ় বস্তু, সরল রেখা, যদি এইভাবে বলি যে একটি দৃঢ় বস্তু কোনো সরল রেখা বরাবর তার লম্ব দূরত্বের বর্গের এবং ওই বস্তুর ভরের গুণফলকে এই সরল রেখার সাপেক্ষে বলা হয় জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে প্রকাশ করা হয়, আরেকটু জিনিস অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে আমি যে এখানে বললাম যে লম্ব দূরত্ব তার উপর স্কয়ার মানে বর্গ, অর্থাৎ ওই বস্তুটার লম্ব দূরত্বের বর্গের এবং বস্তুর ভরের গুণফলের সমষ্টি শব্দটি আপনাকে উল্লেখ করতে হবে। সমষ্টি শব্দটি উল্লেখ না করলে আপনার ডেফিনেশনসটা ইনকমপ্লিট থেকে যাবে। ওই বস্তুর, খেয়াল করবেন, ওই বস্তুর লম্ব দূরত্বের বর্গ এবং বস্তুর ভরের গুণফলের সমষ্টিকে এই সরলরেখার সাপেক্ষে বলা হয় জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দ্বারা। আই ইকুয়ালস টু সামেশন অফ এম আই আর আই স্কয়ার ইকুয়ালস টু m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস mn rn তার উপর স্কয়ার। শিক্ষার্থী, আশা করি আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন এবং বুঝতেও পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের পরীক্ষা 12 তারিখ থেকে ইনশাল্লাহ হচ্ছে। তবে আপনাদের পরীক্ষাতে, যেহেতু এটা আপনাদের সেমিস্টার পরীক্ষা বা পর্ব পরীক্ষা, সো আপনাদের চ্যাপ্টার থাকবে ভেক্টর, গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যা। তবে নিউটনীয় বলবিদ্যা থেকে শুধুমাত্র ক এবং ক্ষয়ের কোশ্চেন্স থাকবে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। আর ভেক্টর এবং গতিবিদ্যা থেকে পূর্ণাঙ্গ সৃজনশীল থাকবে। শিক্ষার্থী, আশা করি ভালো করে প্রিপারেশন নেবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।